বস্তুর উপর চাপের প্রভাবের একবারে শেষ পার্ট অর্থাৎ আমরা ক্যালোরিমিতি নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা করব। আমরা মোটামুটি এর আগে আমাদের যতগুলো টপিকস ছিল যেমন তাপ এবং তাপমাত্রা, বস্তুর উপর যে তাপমাত্রিক যে ধর্মটা আছে বস্তুর সেই তাপমাত্রিক ধর্ম নিয়ে আলোচনা এবং তাপমাত্রিক ধর্ম ব্যবহার করে কিভাবে বিভিন্ন ধরনের স্কেল আবিষ্কৃত হয়েছে সেই ঘটনা এবং বিভিন্ন রকম স্কেলের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কগুলো এবং পরবর্তীতে আমরা যেগুলো শিখেছি তার মধ্যে অন্যতম ছিল দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তন প্রসারণ সহগ এবং এই সহগগুলোর মধ্যে সম্পর্ক এবং একবারে শেষে আমরা তাপ এবং তাপ ধারণ ক্ষমতা সম্পর্কে জেনেছি। আজকে আমরা ক্যালোরিমিতি সম্পর্কে জানব। ক্যালোরিমিতি আমাদের বস্তুর তাপের যে আদান প্রদান সেই আদান প্রদান সম্পর্কে কিছু মূল নীতি বা পোস্টুলেট প্রদান করে। তো ক্যালোরিমিতিতে কি লেখা হয়েছে চলো আমরা সেটা ফলো করি। ক্যালোরিমিতির মূলনীতি তার মানে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি। শীতকালে গোসল করার সময় অনেক সময় আমরা বালতির ঠান্ডা পানিতে খানিকটা প্রায় ফুটন্ত গরম পানি ঢেলে দিই। ফুটন্ত গরম পানি বালতির শীতল পানিকে তাপ দিতে দিতে ঠান্ডা হতে থাকে। বালতির শীতল পানিও গরম ফুটন্ত পানি থেকে তাপ নিতে নিতে উত্তপ্ত হতে থাকে। কিছুক্ষণের মধ্যে দেখা যায় উত্তপ্ত পানির তাপমাত্রা কমে শীতল পানির তাপমাত্রা বেড়ে পুরো পানিটাই একটা আরামদায়ক উষ্ণতায় চলে এসেছে। এখানে খেয়াল করে দেখলে ব্যাপারটা এরকম যে এইখানে পানি আছে যেগুলার তাপমাত্রা কিনা কম এবং এইখান থেকে একটা বালতিতে করে ফুটন্ত গরম পানি এখানে যখন ঢেলে দেওয়া হয় তাইলে এইখানে টেম্পারেচার যদি T2 হয়, এখানে টেম্পারেচার যদি T1 হয়, আমরা জানি যেহেতু এটা গরম পানি ঢেলে দিচ্ছি তাহলে T1 ইজ গ্রেটার দেন T2। এখন এইখানে নির্দিষ্ট পরিমাণ পানি যেটা টেম্পারেচার বেশি ছিল আর এইখানে আগের থেকে যেই পানিটুকু ছিল সেটা টেম্পারেচার কম ছিল, তাহলে এই দুটা পানিকে যদি মিশ্রিত করা হয় বা একই পাত্রে রাখা হয় তখন কি হবে? তখন বেশি তাপমাত্রার পানির থেকে তাপ কম তাপমাত্রার পানিতে প্রবাহিত হবে। তাহলে কি হবে? এই যে T2 তাপমাত্রার যে বেশি গরম পানিটুকু ছিল সেই গরম পানিটুকুলো ঠান্ডা পানিকে তাপ প্রদান করতে থাকবে আর ঠান্ডা পানিগুলো এই গরম পানি থেকে তাপ প্রদান করতে থাকবে তাপ গ্রহণ করতে থাকবে। কতক্ষণ পর্যন্ত এই আদান প্রদান চলবে? যতক্ষণ পর্যন্ত না T1 বেড়ে বেড়ে একটা নির্দিষ্ট T টেম্পারেচারে যাবে এবং T2 কমে কমে একটা নির্দিষ্ট T টেম্পারেচারে যাবে, অর্থাৎ দুইজনেই একটা সমান তাপীয় তাপমাত্রায় চলে আসবে। ঠিক আছে? সো এটাই আসলে ক্যালোরিমিতির প্রথম ফান্ডামেন্টাল। আমরা ইচ্ছা করলেই কোনো পদার্থের কোনো তাপমাত্রার বস্তুর সাথে অন্য কোনো পদার্থে কোনো বস্তুকে মেশালে কে কতটুকু তাপ দেবে বা নেবে এবং শেষ পর্যন্ত কত তাপমাত্রায় পৌঁছাবে এই বিষয়গুলো বের করে ফেলতে পারবো। তার মানে ক্যালোরিমিট্রি আমাকে এইটা জানাচ্ছে যে দুইটা বস্তু এদের মিশ্রণে তাপমাত্রা মানে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রার যেটা কত হবে সেটা বের করার যে জন্য আমার কি জানা দরকার এবং কিভাবে বের করতে পারবো সেটাই আমাকে ক্যালোরিমিতি জানাচ্ছে। তা করতে হলে আমাদের শুধু কয়েকটা নিয়ম মনে রাখতে হবে। তাহলে দুইটা নিয়ম দিছে, দুইটা নিয়ম কি আমরা দেখি। এক নাম্বার হলো বেশি তাপমাত্রার বস্তু কম তাপমাত্রার বস্তুর কাছে তাপ দিতে থাকবে যতক্ষণ পর্যন্ত না দুটো তাপমাত্রাই সমান হয়। তার মানে বেশি তাপমাত্রার বস্তুর তাপ আস্তে 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 কমতে থাকবে এবং কম তাপমাত্রার বস্তু তাপ আস্তে আস্তে বাড়তে থাকবে এবং একটা সময় দুইজনের তাপমাত্রায় কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। হ্যাঁ, আবার বলছে 2 নম্বর পয়েন্টটা হলো উত্তপ্ত বস্তু যতটুকু তাপ পরিত্যাগ করবে শীতল বস্তু ঠিক ততটুকু তাপ গ্রহণ করবে। তার মানে যদি আসলে তাপ কোনোভাবে নষ্ট না হয় তাহলে এই বস্তুটা যেই পরিমাণ তাপ দান করবে এই বস্তুটা সেই পরিমাণ তাপ গ্রহণ করবে। তাহলে এই দুইটা কথা বলা হয়েছে। তাহলে এখন এই দুইটা কথার উপর বেস করে আমরা এখন দেখি যে আমরা কি শিখতে পারি। তাহলে দুইটা কথা কি আমরা যদি আবার সামারাইজ করি, একটা হলো কম তাপমাত্রার বস্তু বেশি তাপমাত্রার বস্তুর কাছ থেকে তাপ গ্রহণ করতে থাকবে। কতক্ষণ পর্যন্ত গ্রহণ করবে? যতক্ষণ না দুইটা বস্তু তাপমাত্রা সমান হচ্ছে। আর দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে? দ্বিতীয় ক্ষেত্রে বলছে উত্তপ্ত বস্তু যতটুকু তাপ পরিত্যাগ করবে শীতল বস্তু ঠিক ততটুকু তাপই গ্রহণ করবে যদি তাপের কোনো নষ্ট না হয় বা অপচয় না হয়। ওকে, সো এখন আমরা একটা উদাহরণ দেখব। উদাহরণে দেখো, এটা ক্যালোরিমিতি দিয়ে একটা ম্যাথের উদাহরণ। এখানে লিখছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার পানিতে 100 গ্রাম ওজনের এক টুকরো বরফ ছেড়ে দেওয়া হলো। পুরো বরফটি গলে যাওয়ার পর মোট পানির তাপমাত্রা কত হবে?
আচ্ছা, এখানে ফার্স্ট অফ অল পানির তাপমাত্রা দেওয়া আছে, কিন্তু বরফের তাপমাত্রা দেওয়া নাই। এখন আমরা ধরে নিব বরফ হয়তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছিল। বরফ যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকে, তাহলে দেখো এইখানে পানির তাপমাত্রা যেহেতু বেশি, তাই পানিটা প্রথমে কি করবে, পানিটা তাপ প্রদান করবে। কাকে প্রদান করবে? বরফকে প্রদান করবে। আর বরফ তাপ গ্রহণ করবে কারণ তার তাপমাত্রা কম। এখন বরফ কি তাপমাত্রা গ্রহণ করে সাথে সাথে পানি হয়ে যাবে? না, প্রথমে তার তাপমাত্রা বাড়বে না। কেন বাড়বে না? কারণ সে যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রয়েছে, তাহলে সে আগে তাপ গ্রহণ করে তার অবস্থান পরিবর্তন করবে। অবস্থার পরিবর্তনের পরে যখন সে পুরোটা পানিতে পরিণত হয়ে যাবে, তারপর তার তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে। তো এইখানে বরফের ক্ষেত্রে আসলে দুইটা স্টেজ হবে। একটা স্টেজ হলো তার সুপ্ত তাপ, এবং দ্বিতীয় স্টেজ হলো তার পানিতে পরিণত হওয়ার পরে তাপমাত্রার পরিবর্তন। তো চলো আমরা ম্যাথটা করি। ম্যাথটা করার জন্য আমার একটা ক্যালোরিমিতির সূত্র জানা দরকার। সেটা হলো কিউ গিভেন, অর্থাৎ যতটুকু তাপ গ্রহণ করবে ততটুকু তাপ আসলে বর্জন করবে। এখন এখানে তাপ গ্রহণ করতেছে কে? তাপ গ্রহণ করতেছে আমরা কিউটিটা এই পাশে লিখি, তাহলে আমাদের সুবিধা হবে। ওকে, কিউটি তাপ গ্রহণ সমান সমান তাপ বর্জন। এখানে তাপ গ্রহণ করতেছে কে? বরফ। আর বর্জন করতেছে কে? পানি। এখন দেখো বরফ তাপ কিভাবে গ্রহণ করতেছে। প্রথমে সে তাপ গ্রহণ করতেছে তার সুপ্ত তাপের জন্য। এখন সে সুপ্ত তাপের জন্য কতটুকু তাপ গ্রহণ করছে? এই যে এইটা গুণন তার ভর, ঠিক আছে, এইটা গুণন তার ভর, তাহলে এম ইন্টু এল, যেখানে এম হলো বরফের ভর, এম আই তাই লিখে দিলাম, ইন্টু এল, প্লাস তারপরে সে আবার তাপ গ্রহণ করবে। কখন? যখন সে পানিতে পরিণত হয়ে একটা নির্দিষ্ট তাপমাত্রায়, ধরে নিলাম এই যে দ্রবণটা আছে এইটার চূড়ান্ত তাপমাত্রা টি ডিগ্রি সেলসিয়াস, তাহলে সে টি ডিগ্রি সেলসিয়াস পৌঁছাইতে যে পরিমাণ তাপ লাগবে সেই পরিমাণ তাপ সে গ্রহণ করবে। তাহলে সেটা কিভাবে বের করব? আমরা জানি এস সমান সমান কিউ বাই এম ইন্টু টি2 মাইনাস টি1, তাই না? এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি কিউ সমান সমান এম এস টি2 মাইনাস টি1। এখানে টি2 মাইনাস টি1 বলতে আসলে ডেল টি এর কথা বোঝানো হয়েছে। এখন আমরা এখানে সেই সূত্রটাই অ্যাপ্লাই করতে পারি যে তাপ সমান সমান, তাহলে কিউ, এইখানে কিউ সমান সমান হবে এম, তাহলে এম হলো এম আই ইন্টু এস ইন্টু ডেল টি। এখানে দেখো টি তাপমাত্রায় পৌঁছাবে কোন তাপমাত্রা থেকে? 0 ডিগ্রি সেলসিয়াস থেকে, সেটাই লিখছি। এখানে কিন্তু আর কোনো ঝামেলা করিনি। ওকে, এই পাশে দেখো এবার আমাদের তাপ গ্রহণ কিন্তু শেষ, এবার আমাদের তাপ বর্জন, কতটুকু তাপ দিছে সে গিভেন। হ্যাঁ, সো এখন এখানে তাপ দিছে কে? পানি দিছে 1 লিটার পানি। ধরে নিলাম আমি 1 লিটার পানির ওজন 1 কেজি, তাহলে এখানেও কিন্তু এম এস ডেল থিটাটা হবে। তাহলে এখানে আমরা আগে সূত্রটা দেখি, তাহলে এখানে আগে হবে এম অফ ওয়াটার, তাহলে পানির ওজন বা ভর, এরপরে এম এস সুপ্ত তাপ, পানির সুপ্ত তাপ বলতেছি, আপেক্ষিক তাপ, এরপরে এম এস ইন্টু ডেল থিটা। ডেল থিটা দেখো পানির ক্ষেত্রে কি হবে? সে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে কমে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাইছে, তাহলে এখানে হবে 30 মাইনাস টি, ঠিক আছে, 30 ডিগ্রি থেকে সে টি ডিগ্রিতে পৌঁছাইছে। ওকে, এবার দেখো এটাকে যদি আমি সলভ করি, তাহলে দেখো এম আই মানে হলো আইসের ভর দেখো 100 গ্রাম বা 0.1 কেজি, 100 গ্রাম বা 0.1 কেজি। তারপরে দেখো এল এর মান দিয়ে দিছে 33334 কিলোজুল, ঠিক আছে, কিলোজুল মানে কি 10 টু দি পাওয়ার 3, এত জুল 10 টু দি পাওয়ার 3, ঠিক আছে, প্লাস এম আই মানে কি আবার 0.1 ইন্টু এস হলো 4200, এখানে তো টি থাকবে, ঠিক আছে, টি কিন্তু আর চেঞ্জ হবে না, এখানে টি থাকবে। আর এই পাশে দেখো, এই পাশে যদি আমি হিসাব করি তাহলে এম ডাব্লিউ হলো 1 কেজি, এইটা হলো 4200 ইন্টু 30 মাইনাস টি, ঠিক আছে। এইবার এতটুকু আমি ক্যালকুলেশন করি, দেখো ক্যালকুলেশন করলে এইটা 33,400 আসবে, ঠিক আছে, 33,400 আসতেছে, এইটা কিন্তু 33,400 আসতেছে, এবং এইখানে আসতেছে কত? এইখানে আসতেছে 4,200 টি প্লাস 4,000
4200t এবং এই 4200t এর সাথে যখন 0.1 গুণ হচ্ছে তখন কিন্তু 420t হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই পাশের ক্যালকুলেশন কিন্তু আমার মোটামুটি শেষ। এখানে খালি টি আসছে আর একটা পদ আসছে। এই পাশে যদি আমি ক্যালকুলেট করি তাহলে দেখো এইখানে 1,26,000 আসবে, 4200 × 30 গুণ দিলে 1,26,000 আসলো। এবং এইখানে এই যে টিটা আছে সেই টি এর জন্য এখানে -4200t হবে, -4200t হবে, ঠিক আছে? এইটুকু তোমরা বুঝতে পারছো কিনা আমাকে খুব ভালো করে জানাও। এবার দেখো টি দুইটা যদি এই সাইডে নিয়ে আসি আর এই নাম্বার দুইটা ওই সাইডে নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের সলভ হয়ে যাবে। তাইলে এখানে হবে 4200t প্লাস 420t সমান 12,600, সরি 1,26,000 মাইনাস এখানে 33,400 তাহলে তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে আমাদের 4620, এখানে হবে 4620t সমান এইখানে দাঁড়াও কত হয় আমরা একটু ক্যালকুলেট করে বলি। (1,26,000 মাইনাস 33,400) হ্যাঁ 92,600 সুতরাং t সমান 92,600 ডিভাইডেড বাই 4620 ডিভাইড বাই 4620 সমান আসছে আমাদের 20-এর খুব কাছাকাছি, তার মানে 20, ঠিক আছে? তাহলে অ্যান্সার আসছে 20। তার মানে এইটার মোট পানির তাপমাত্রা হবে 20 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এটা নিয়ে আর কিন্তু কারো কোনো সমস্যা নাই, এটা নিয়ে আমাদের আর কারো কোনো সমস্যা নেই। চলো এবার আমরা উত্তর মিলাই নেই, দেখি কি হয়েছে। এখানে দেখো প্রথমে বরফের ভর বের করা হয়েছে, পরে পানির ভর বের করা হয়েছে, পরে পানির আপেক্ষিক তাপ এটা আমরা জানি, এরপরে 4200 জুল কেজি পার কেলভিন, এরপরে এই যে দেখো গলনের জন্যটা বের করা হয়েছে, তারপরে গলনের পরে আবার একটা তাপমাত্রা বের করা হয়েছে, পরে যে সমীকরণ লেখা হয়েছে আমরা যে সমীকরণটা লিখছিলাম পরে মান দেখো 20 ডিগ্রি সেলসিয়াসই আসছে, তার মানে আমাদের ম্যাথটা হয়েছে। এরপরে আরেকটা ম্যাথ দিছে, দেখো ম্যাথটা বলছে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 লিটার পানিতে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 লিটার পানি যোগ করা হলে চূড়ান্ত পানির তাপমাত্রা কত হবে। খুবই সহজ একটা ম্যাথ, আগের ম্যাথের চেয়ে অনেক সহজ, কারণ এখানে দুইটাই পানি, ঠিক আছে? তাইলে দেখো এইটা আমরা নিজেরা আগে করার চেষ্টা করি। 75 ডিগ্রি সেলসিয়াসের 2 লিটার পানি আর 20 ডিগ্রি সেলসিয়াসের 1 লিটার পানি, ঠিক আছে? তাহলে আমরা যদি বের করি 2 লিটার পানি হলো 75 ডিগ্রি সেলসিয়াস আর 1 লিটার পানি হলো 20 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাদের কাজ হলো ক্যালোরিমিতির ম্যাথে এরকম চূড়ান্ত তাপমাত্রা বের করতে দিলে আমাদের প্রথমে কাজ হবে আমরা ধরে নিব যে এই পানির মিশ্রণটা আসলে একটা টি তাপমাত্রায় পৌঁছাইছিল। এই টি তাপমাত্রাটা অবশ্যই 75-এর থেকে ছোট এবং 20-এর থেকে বড়, ঠিক আছে? 75 থেকে ছোট এবং 20-এর থেকে বড় ধরে নিলাম টি তাপমাত্রায় পৌঁছাইছে, এবং টি তাপমাত্রায় পৌঁছানোর সময় 75 ডিগ্রি সেলসিয়াসের 2 লিটার পানি যতটুকু তাপ বর্জন করছে 20 ডিগ্রি সেলসিয়াসের 1 লিটার পানি ঠিক ততটুকু তাপই গ্রহণ করছে। তাহলে আমরা ক্যালোরিমিতির সূত্রটা লিখে ফেলবো যে কিউ টেকেন সমান কিউ গিভেন, মানে গৃহীত তাপ সমান বর্জিত তাপ। এখন তাপ গ্রহণ করছে কে? তাপ গ্রহণ করছে 1 লিটার। তাহলে 1 লিটার পানি সেটা কতটুকু তাপ গ্রহণ করছে সেটা আমরা বের করব। সেটা কিভাবে বের করব? আমরা জানি কিউ সমান m1 s ইন্টু ডেল টি। এখন ডেল টি, এখানে টি এর মান কত হবে? টি এর মান দেখো একটা নির্দিষ্ট টিতে গেছিল এবং ছিল হলো 20, তাহলে এইটা হবে টি এর মান, ঠিক আছে? এবং যে গ্রহণ করছে সে তার হিসাব যেহেতু করে ফেলছি, তাহলে যে দিছে তারটাও হিসাব করে ফেলি। এখানে দেখো যে দিছে তারটা দেখো এখানে তার m1, তাহলে m2 হবে, ঠিক আছে? কিউ সমান ms ডেল থিটা। এখন তার m2 তার ভর ধরলাম যে এইটার ভর হলো m2, এইটার ভর হলো m1, সেটাই লিখছি। হ্যাঁ,
এবং এরপরে এস লিখলাম, এস এর মান আমরা আগে থেকে জানি। এবং এখানে ডেলটি, এখানে ডেলটি কী হবে দেখো, তার তাপমাত্রা ছিল 75, এখন পৌঁছাইছে টিতে, তাহলে 75 মাইনাস টি, 75 মাইনাস টি। এই যে আমি সমীকরণটা লিখলাম, খেয়াল করছো, এই সমীকরণটাই আমি এখন জাস্ট মান বসাই, টেম্পারেচারটা বের করে ফেলতে পারবো। কীভাবে পারবো? M1 এর মান আমি জানি, M1 এর মান হলো 1 কেজি, ইন্টু এস এর মান হলো 4200। আমার এস এর মান আসলে দরকারও নাই, কারণ দেখো খেয়াল করো, এই পাশে এস আর এই পাশে এসটা কিন্তু কাটাকাটি যাইতেছে, তাহলে এস এর মান আমার লেখার দরকারও নেই। হ্যাঁ, এরপরে আমার কাজ হলো, তাহলে কি লিখবো, টি মাইনাস 20। এখানে 1 আসলে না লিখলেও চলবে, এখানে 1 আসলে না লিখলেও চলবে। তাহলে এই পাশে থাকতেছে টি মাইনাস 20 ইজ ইকুয়াল টু, এই পাশে M2, M2 এর মান হলো 2, তাহলে 2 ইন্টু 75 মাইনাস টি, 75 মাইনাস টি। এইটাকে যদি আমি ক্যালকুলেট করি তাইলে আসবে, এখানে থাকে টি মাইনাস 20 ইজ ইকুয়াল টু 150 মাইনাস 2টি, মাইনাস 2টি। এইবার এই 2টিটাকে এই পাশে আনি, এটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে যদি দেখো খেয়াল করো, তাহলে এখানে আসবে 3টি সমান সমান হবে 170। এবং এইটাকে যদি আমি টি এর মানটা বের করি তাইলে আসবে 170 ডিভাইডেড বাই 3 এত ডিগ্রি সেলসিয়াস। তাহলে কিন্তু আমার ম্যাথটা হয়ে গেছে। 170কে 3 দিয়ে ভাগ করলে 55 একটু বেশি আসবে, ঠিক আছে, এটা 55 একটু বেশি আসবে। চলো আমরা দেখি এটা কত আসে, 170 ডিভাইডেড বাই 3, তাহলে এটা আসতেছে 56.66। তাহলে এটার মিশ্রণের তাপমাত্রা হবে 56.66 ডিগ্রি সেলসিয়াস। চলো আমরা এবার আমাদের উত্তরটা মিলাই নিই। দেখো উত্তরটা কিন্তু 56.67 ডিগ্রি সেলসিয়াসই আসছে। এখানে 6 হবে না, 6-7 হবে, বা 56.6, ঠিক আছে। এটাকে আমরা মুছে দেই, 2 ডিজিট লিখলে 6-7 হবে, 6-7 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এরপরে আমাদের জন্য কোনো ম্যাথ ওয়েট করতেছে কিনা, আরেকটা ম্যাথ আছে, চলো এই ম্যাথটাও দেখি আমরা। 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উত্তপ্ত 10 গ্রাম ভরের এক টুকরো লোহা, 10 গ্রাম ভরের এক টুকরো লোহা একটা পাত্রে রাখা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানিতে ছেড়ে দেওয়া হলো। তাহলে পানির তাপমাত্রা কত? ঠিক আছে, এখন এখানে আমরা পাত্র যে বাড়তেছে সেটার কথা চিন্তা করব না, ঠিক আছে, পাত্র কিন্তু একটা নির্দিষ্ট তাপের কারণে বাড়ার কথা, কিন্তু সেটা চিন্তা করব না। এইবার আমরা দেখো এই ম্যাথটা দেখে ফেলি। এখানে সেম ম্যাথ, ঠিক আছে, এইখানে তাপ কার বেশি, তাপমাত্রা কার বেশি, লোহার বেশি। তাহলে লোহা কি করবে, তাপমাত্রা বর্জন করবে, পানি কি করবে, তাপমাত্রা গ্রহণ করবে। তো চলো আমরা এই ম্যাথটা আবার করি। 120 ডিগ্রি সেলসিয়াসের 10 গ্রাম আর 30 ডিগ্রি সেলসিয়াসের 1 কেজি, ঠিক আছে। তাহলে 120 ডিগ্রি সেলসিয়াসের হলো 10 গ্রাম এবং শুধু 30 ডিগ্রি সেলসিয়াসের 1 কেজি, 30 ডিগ্রি সেলসিয়াসের 1 কেজি। এবং পানির আপেক্ষিক তাপ আমি জানি SW সমান সমান হলো 4200 জুল পার কেজি পার কেলভিন। কিন্তু লোহারটা দেখো দেওয়া আছে, লোহার আপেক্ষিক তাপ হলো 0.45 × 10⁻³ তার মানে কত, তার মানে 450 জুল পার কেজি পার কেলভিন। তাহলে ঠিক আছে, তাহলে 450 জুল পার কেজি পার কেলভিন। তাহলে এস লোহা আয়রন, হ্যাঁ আই লিখলাম, তাহলে এস অফ আয়রন কত 450, ধরো আরেকবার দেখে নেই, 450, হ্যাঁ 450 জুল পার কেজি পার কেলভিন, ঠিক আছে। এখন ম্যাথটা আমরা করব, আমরা জানি কিউ টি সমান সমান কিউ জি, যতটুকু তাপ গ্রহণ করছে ততটুকু তাপই বর্জিত হয়েছে। এখন গ্রহণ করছে কে, এইবার গ্রহণ করছে হলো পানি। আচ্ছা তাহলে পানির ভর প্রথমে দিব, তাহলে MW পানির ভর ইন্টু এস ইন্টু ডেলটি। ধরলাম যে মিশ্রণটা টি টেম্পারেচারে গেছে, তাহলে পানি যেহেতু গ্রহণ করছে তাহলে পানির তাপমাত্রা কি বাড়ছে, পানির তাপমাত্রা বাড়লে তাহলে টি এখানে বলা হয়, তাহলে টি মাইনাস 30, এটা হলো টেকেন। এবার গিভেন হিসাব করি, গিভেন কে দিছে হলো আমার লোহা, তাহলে লোহার প্রথমে ভর ইন্টু লোহার আপেক্ষিক তাপ, এখানে SW হবে, এখানে এস আয়রন হবে, ইন্টু লোহার তাপমাত্রা কতটুকু চেঞ্জ হয়েছে, লোহার তাপমাত্রা 120 ছিল,
এটা টিতে গেছে, এটা টিতে গেছে, তাহলে কিন্তু আমার ইকুয়েশন হয়ে গেছে। এখন আমি মান বসাই দিব, মান বসাও। পানির ওজন দেওয়া আছে দেখো 1 কেজি, তাহলে 1 হবে, ঠিক আছে। পানির আপেক্ষিক তাপ হলো 4200, এটাও আমরা জানি। এবং এখানে যে টেম্পারেচারটা আছে এটা কিন্তু এটাই থাকবে, তাইলে এখানে T-30 থেকে যাবে। ওকে, এই পাশে থাকলো। এই পাশে দেখো এখানে এই যে লোহার যে ভর, লোহার যে বলটা বা যে জিনিসটা ছিল সেটার ভর কিন্তু 10 গ্রাম। এখন 10 গ্রামকে যদি আমি কেজিতে কনভার্ট করি, 10 গ্রামকে আমি যদি কেজিতে কনভার্ট করি তাহলে 1000 দিয়ে ভাগ দিতে হবে। 1000 দিয়ে ভাগ দিলে 1/100, তার মানে 0.01, ঠিক আছে। তাহলে 0.01 এত গ্রাম, ঠিক আছে। ওকে, তারপরে এসআই দেখো, এসআইটা 4200, হ্যাঁ এসআইটা দেখো 4200 আছে না, এসআইটা কিন্তু 4200 ছিল, কার জন্য? পানির জন্য। কিন্তু লোহার জন্য আমরা পাইছি কত? 450, তাহলে 450 ইন্টু 120 মাইনাস টি, তাহলে 120 মাইনাস টি, এটা এখানেই থাকবে এরকম। এরপরে জাস্ট আমরা ক্যালকুলেশন করে ফেললে কিন্তু মান পেয়ে যাবো। এখানে দেখো, এখানে আসবে 4200 টি মাইনাস 4200 ইন্টু 30, এটা হয় 1,26,000, একটু আগে আমরা করেছি, ঠিক আছে। এটা হয় 1,26,000। এইখানে দেখো এটাকে যদি এটা দিয়ে গুণ দেই তাইলে এটা কত হয়? 2টা শূন্য, তাইলে এটা মোটামুটি 4.5 হয়, ঠিক আছে। 4.5 হয়, 4.5 ইন্টু 120 মাইনাস টি। ওকে, এখন দেখো আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে এই পাশে আসবে 4200 4.5 টি সমান সমান হবে 4200 4.5 টি সমান সমান হবে 1,26,000। তারপর আমরা ক্যালকুলেট করি 4.5 450 ইন্টু 120, 4.5 ইন্টু 120, এটা হয় 540, এটা হয় 540, ঠিক আছে। এটা হয় 540 মাইনাস 4.5, তাহলে 540, তাহলে 1,26,540 হবে, ঠিক আছে। তাহলে 1,26,540। ওকে, তাহলে আমি এখন টি এর মান জাস্ট বের করে ফেলবো কেমনে, এটা দিয়ে ভাগ দিয়ে দিব। 1,26,540 ডিভাইডেড বাই 4200 4.5, তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে প্লাস হলো 1 লাখ, প্লাস হলো 26,540 ডিভাইডেড বাই 4,200 প্লাস হলো 4.5। এটার অ্যান্সার আসতেছে কিন্তু অ্যান্সার আসতেছে 30.09, 30.096 এত ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি টেম্পারেচারটা আসলে বাড়ছে পানির, কিন্তু খুবই কম বাড়ছে, এতটাই কম যে এটা প্রায় 0.1 ডিগ্রি সেলসিয়াসের মতো বাড়ছে, ঠিক আছে। তো চলো আমরা দেখি আমাদের উত্তরটা হয়েছে নাকি। আমাদের উত্তরটা দেখো 30.1 আসছে, আমাদের 30.09 আসছে, যেটাকে আসলে ক্যালকুলেট করে আমরা অ্যাপ্রক্সিমেটলি 30.1 লিখে দিতে পারি, কোনো সমস্যা নাই, কারণ এই পয়েন্টটা নাম্বার যেহেতু 6 আসছে তো এটাকে লিখে দেওয়া যায়। তো এটাই ছিল আমাদের মূলত ক্যালোরিমিতির মূলনীতি এবং এটা নিয়ে কিছু ম্যাথ। তো আমাদের মোটামুটি চ্যাপ্টারটা শেষ, চ্যাপ্টারটা পুরোপুরি শেষ হয়নি এখনও, কারণ আমাদের কি বাকি রয়েছে, আমাদের অনুশীলনী বাকি রয়েছে। তো অনুশীলনী শেষ করার মাধ্যমে ইনশাল্লাহ আমরা এই চ্যাপ্টারটা খুব শীঘ্রই ক্লোজ করে ফেলবো। অনুশীলনী দেখার আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।